সেপ্টেম্বরের শেষ থেকেই দেখবেন প্রশাসন এবং সেনাবাহিনীর বড় একটি অংশই, এবং প্রশাসনের মনে হচ্ছে যে ফুলফিল একটা অংশই বেসিক্যালি তারেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই কিছু সময় আগে জানতে পারলাম যে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তারেকের একটি গোপন চুক্তি হয়েছে, যে চুক্তির পরবর্তী সময়ে মূলত চুক্তি আগে হয়েছে, তারপরে তিনি পদত্যাগ করেছেন। গত 15 দিন আগে তার সাথে সেই চুক্তি হয়েছে। গোপন কি চুক্তি সেই বিষয়টি একটু জানাবো আপনাদের, যে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপি তথা ফ্যাসিস্ট তারেকের গোপন কি চুক্তি হয়েছে, যে চুক্তির পরবর্তীতে তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ না করলেও তাকে অভিশংসন করা হতো সংসদের মাধ্যমে। এটা তার জন্য অনেক বড় একটা অপমানজনক বিষয় ছিল, এবং পরবর্তী সময় এই যে শান্তি চুক্তি তার সাথে যে হয়েছে সেই চুক্তি সেটা হতো না, বা তার জন্য সেটা একটা নতুন একটা বিপাকে তিনি পড়তে যাচ্ছিলেন। কিন্তু আমি একটা জিনিস এটা থেকে, এই চুক্তির পরবর্তী সময় আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের কালো ছায়া থেকে তারেক কোনোভাবেই বাঁচতে পারছে না। একটা রাত আওয়ামী লীগের মানে কোনো চিন্তা নাই, আওয়ামী লীগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এমন একটা রাত নাই যে ও এমন নিশ্চিন্তে ঘুমাইতে পারে। আওয়ামী লীগের কালো ছায়া কোনোভাবেই তারেকের মানে ছাড়তেছে না, ওর উপরে আছে, একটার উপর একটা ভর করে আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তার যে গোপন চুক্তিটা হয়েছে, তার নামে তিনি ক্ষমতায় থাকাকালীন বা তিনি পদত্যাগ করার পরে মূলত তারেক যখন শাহাবুদ্দিন চুপ্পুকে বলেন যে আপনি পদত্যাগের জন্য প্রস্তুতি নিন, আপনাকে বঙ্গভবন ছাড়তে হবে। এরপরে তিনি তাকে বলেছেন যে হ্যাঁ, আমি বঙ্গভবন ঠিক আছে, আমি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমি ক্ষমতায় থাকাকালীন থেকে শুরু করে যেটা সংবিধানের 51 অর্থাৎ 51 অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতায় থাকা রাষ্ট্রপতি তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা এইগুলো করা যাবে না, বা এই মামলার সম্মুখীন তাকে করা যাবে না। ইভেন তার বিরুদ্ধে তিনি যাতে যেমন পদত্যাগের পরে যেন তিনি বিদেশে যেতে পারেন তার পরিবারের নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে, বা যে কোনো কারণে এতে করে যেন তিনি যেতে পারেন, তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না। এই চুক্তিতে কিন্তু তারেক আবার এই যে তার কথা শাহাবুদ্দিন চুপ্পুর তাকে যে শর্ত দিয়েছেন, তারেক কিন্তু এই শর্ত সরাসরি মেনে নেয় নাই। তারেক তার এই শর্তের পরবর্তী সময় তিনি বলেছেন ঠিক আছে, আপনার কথা, আপনি পদত্যাগের পরে আপনি নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন এবং নির্বিঘ্নে চলাচল করবেন দেশে, আপনি আইনি কোনো ঝামেলা পড়বে না, কোনো গ্রেপ্তার বা মামলা হবে না, কিন্তু আপনাকে চুপ থাকতে হবে, মিডিয়ার সামনে কোনো কথা বলা যাবে না। বিশেষ করে ডেভিল ইনুস থাকাকালীন সময় যে সকল বিষয়গুলো সাধারণ জনগণ জানে না, আমরা জানি না, দেশবাসী জানে না, গণমাধ্যম কর্মীরা জানে না, সেই সকল বিষয় তাকে চুপ থাকতে হবে। আপনারা জানেন ডেভিল ইনুস পরবর্তী মানে বিএনপি সরকার আসার পরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি মিডিয়ার সামনে বেশ কয়েকবারই তিনি তার উপরে তাকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছিল। অন্যায়ভাবে যে সকল বিভিন্ন ফাইল মানে অধ্যাদেশে তার স্বাক্ষর সিগনেচার আনা হয়েছিল, এবং তার প্রেস উইং বরখাস্ত করে দেওয়া হয়েছিল, তার বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে ঈদের নামাজ পর্যন্ত মাঠে পড়তে দেওয়া যায়নি, এই কথাগুলো বলা হয়েছিল। এবং আরো আনুষঙ্গিক ভিতরগত কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো যেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব মিডিয়ার সামনে না বলেন। এর মূল কারণ হচ্ছে যদি ডেভিল ইনুসের বিষয় তিনি সেগুলো বলেন, তাহলে এই সরকার নতুন করে মানে একটা বিতর্কের মধ্যে পড়বেন, এবং তিনি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বেন, যেগুলো সাধারণ জনগণ জানার পরে ডেভিল ইনুসের বিরুদ্ধে বা তার ক্যাবিনেটের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বা আইনি ব্যবস্থা নেওয়ার একটা দাবি উঠে যাবে। এখন ডেভিল ইনুসকে তো আবার গ্রেপ্তার করা যাবে না, কারণ ডেভিল ইনুস আপনারা জানেন এরই মধ্যে প্রমাণ হয়েছে যে ডেভিল ইনুস তারেকের অবৈধ পিতা বলেন,
বা ডেভিল ইউনূসের অবৈধ সন্তান তারেক, এটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। সুতরাং এই শর্তে আপনার সদ্য পদত্যাগ করা বা সদ্য বিদায়ী বা সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিদেশ যাচ্ছেন খুব অল্প শীঘ্র। এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে জুলাই জঙ্গিদের সংগঠন এনসিপি থেকে বারবার বলা হচ্ছে তার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের বিষয়, কিন্তু সরকার থেকে এই চুক্তির একটা ইঙ্গিত পাওয়া গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে হ্যাঁ না তিনি তার সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং আর্টিকেল 51 অনুযায়ী তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই, তার বিরুদ্ধে মামলা নেওয়ারও কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা নেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে তিনি 17 সাল বা তার পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদে ছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে অর্থ লোপাট বা অর্থ বিষয়, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা কোনো নতুন করে তদন্ত করবে না, তারা কোনো তদন্তে যাচ্ছে না। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আজকে বলেছে, আপনারা দেখেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনও তার বিরুদ্ধে কোনো আইনি বা মামলা করার সুযোগ নেই কথা বলেছে। অর্থাৎ সেই শর্ত সরকার মেনে নিচ্ছে। ইভেন হচ্ছে যে আপনারা দেখবেন যে উনি হয়তো খুব শীঘ্র বিদেশে চলে যাবেন এবং উনি মিডিয়ার সামনে ডেভিল ইউনূসের অপশাসনের বিষয় তার সাথে ঘটে যাবে এবং বিভিন্ন ঘটনা অঘটন এবং পর্দার অন্তরালে দেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র ডেভিল ইউনূস করেছে এই বিষয়গুলো মিডিয়ার সামনে উনি বলবেন না, উনি বলতে পারবেন না, এমন একটি শর্ত ওনাকে দেওয়া হয়েছে। সেই শর্তের ভিত্তিতেই মূলত শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে শর্ত রয়েছে সেই শর্ত তারেক মেনে নিয়েছে। ইভেন উনি পদত্যাগ করেছেন, গত 2 সপ্তাহ ধরে উনি পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, যার ফলপ্রসূ হিসেবে গত 21 তারিখ তিনি পদত্যাগ করেছেন, তিনি আপনারা জানলেন, এবং আজকে তিনি বঙ্গভবনও ছেড়েছেন। তো এখন কথা হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু মুখ খুললে বা ডেভিল ইউনূস, তখন তো আর বিএনপি ছিল না, তখন ডেভিল ইউনূস বা জামাতিরা ক্ষমতায় ছিল, তখন সেই মুখ খুললে দেখেন ক্ষতি কিন্তু বিএনপির হওয়ার কথা না, ক্ষতি হবে যারা দেশটাকে ধ্বংস করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দেশ বিরোধী সাম্রাজ্যবাদ আমেরিকার সাথে যে গোলামি চুক্তি করেছে সেই চুক্তির বিষয়গুলো জেনে এবং পর্দার অন্তরালে দেশ বিরোধী যে সকল কর্মকাণ্ডগুলো হয়েছে বিগত ডেভিল ইউনূস ক্যাবিনেটের সময়, সমস্যা হওয়ার কথা ছিল তার, কিন্তু সেই সমস্যা যেন তাকে না হয়, তাকে যেন এই বিএনপি সরকার যেন তাকে গ্রেপ্তার না করে এবং তারা যেন বিব্রতকর অবস্থার মধ্যে না পড়ে যায়, সেই শর্তের বেড়াজালের মধ্যে এখন এই চুপ্পু সাহেব রয়েছেন এবং সেটা এখন সামনে যাতে না আসে। অর্থাৎ এই গোপন চুক্তির ভিত্তিতেই মূলত উনি সম্মানজনকভাবে পদত্যাগ করে বঙ্গভবন ছেড়েছেন। তা না হলে তো জানেন কিছুদিন পরে আগামী হয়তো 1 মাস উনি বড় জোর করে ওখানে থাকতেন বা পরবর্তী সময় তাকে অব্যাহতি দেওয়া হতো, অভিশংসন হতে, তিনি এতে করে একটা অপমানজনক একটা ব্যাপার দাঁড়াতো তার জন্য, সেই কারণে তিনি এমনি তো ছাড়া লাগবে, তাই উনি সম্মানজনকভাবে পদত্যাগ করে ওনার জায়গা থেকে চলে আসে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে আওয়ামী লীগের জন্য কোনো কাজের না, এটা বিগত দিন অনেকবারই প্রমাণ হয়েছে। উনি থাকা না থাকা আওয়ামী লীগের জন্য কিছু যায় আসে না। বেশ স্পেসিফিকলি আন্তর্জাতিক যে খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আওয়ামী লীগের যে কালো ছায়া এটা তারেকের উপর সব সময় লেগে আছে। এরপরে তারা যমুনার চারপাশ দিয়ে খালেদা জিয়ার মৃত আত্মার অভিশপ্ত, মানে সেই আত্মার যে অভিশাপ সেইগুলোর যমুনার সামনে সবসময় ঘুরপাক খাইতেছে। ইতিমধ্যে এসএসএফ এর যারা নিরাপত্তা রয়েছে তারেকের সেই আত্মা, মানে সেই নিরাপত্তা কর্মীরা মাঝে মাঝে একটা সর্ষের ফুল দেখে যে উড়ে যাচ্ছে, ওই সর্ষের একটা ফুল যখন অনেকগুলো ফুলে রূপান্তরিত হবে তখনই দেখবেন, যেটা আমি আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি বলেছি যে সেপ্টেম্বরের শেষ থেকেই দেখবেন প্রশাসন এবং সেনাবাহিনীর বড় একটি অংশই এবং প্রশাসনের মনে হচ্ছে যে ফুলফিল একটা অংশই বেসিক্যালি তারেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর ইতিমধ্যে তারেক ও তিনি বিভিন্ন বেশ আসলে অনেক কথা বলা যাবে না, কারণ সেটা বলাটা ঠিক হবে না, লিক করাটা ঠিক হবে না, কিন্তু আমি শুধু আপনাদের এই কথাটা বলতে পারি যেটা আজকে ভিডিওতে বলেছি যে তারেকের মূলত দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন বা ক্ষমতা চালাবেন
এই ধরনের প্রয়াস নিয়ে ও দেশে আসে নাই। ওর একটা ইয়া ছিল যে বাংলাদেশে ও একদিন প্রধানমন্ত্রী হবে, একদিনের জন্য হইলো প্রধানমন্ত্রী, এবং পরবর্তী সময় সারা জীবন একটা ট্যাগ যে সাবেক প্রধানমন্ত্রী। ইভেন জানেন তো আগে থেকেই ও কি কতটা অর্থলোভী এবং নারী পিপাসু, আরো অনেক অর্থের প্রয়োজন ছিল। গত 17 বছর ধরে এই অর্থ এবং মাঠ পর্যায় থেকে অর্থ কামাইতে পারে না, দলের নেতা কর্মী থেকে চাঁদাবাজি যেটা করে সে চলতো বিদেশের বাড়িতে, এবং জুয়া খেলে যেভাবে চলতো সেটা জানেন। সেই অর্থ এটা তার প্রয়োজন ছিল, সে তার মতো কাঙ্ক্ষিত যথেষ্ট অর্থ এরই মধ্যে সে নিয়ে গেছে। বাংলাদেশে তারেক আপনারা জানেন যে খালেদা জিয়া নভেম্বরের 29 তারিখ রাত 11:30 মারা যায়, এবং পরবর্তীতে তার লাশ এভার কেয়ার হাসপাতালের ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখে। কিন্তু তারেক তার ঘোষণা দেয়নি এই কারণে যে ওর বাবা তো নাই, তারেকের মাও নাই, তাহলে তারেক তো আবার বাংলাদেশি নাগরিকও না, তারেক হচ্ছে বিদেশি নাগরিক, বাংলাদেশে তার কোনো নাগরিকত্ব নাই। এখন আপনার যদি বাবা মা দুনিয়াতে না থেকে আপনি যদি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য একটা দেশের নাগরিকত্ব নেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশে ফিরে আসবেন। নাগরিকত্ব নেওয়াটা কিন্তু আপনার জন্য কঠিন ব্যাপার, কারণ আপনার হয়ে নাগরিকত্বের বা আপনার তো পিতা মাতা সব মৃত, এখন তাদের মৃত সেই সার্টিফিকেট, ওয়ারিশন সার্টিফিকেট, এবং আপনি ওই যে বাবা মা তারা এর প্রমাণ নথি, অনেক মানে একটা লং টাইমের একটা প্রসেসের ব্যাপার। এই কারণে কিন্তু ওই দূর থেকে এই ঘোষণাটা দেয় নাই যে ওর মা মারা গেছে। এই ষড়যন্ত্রের সাথে ডেভিল ইনুসু এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ দেয়। মাথায় রাখবেন, আমার কাছে দুইটা তথ্য ইনশাআল্লাহ দেশবাসী আপনারা যারা আছেন এই লাইভে যুক্ত, দেশ বিদেশে যারা আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, দুইটা তথ্য আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে আপনাদের বলতে পারি। খালেদা ডিসেম্বরের 25 তারিখে মারা যায় নাই, খালেদা জিয়া মারা গেছে নভেম্বরের 29 তারিখ রাত 11:30। এইটা একদিন প্রমাণ হবে। জন্ম 5টা খালেদা জিয়ার ডেট, ও তার মৃত্যু ডেটও একাধিক। এইটা হচ্ছে তার জীবদ্দশায় যেভাবে তার একাধিক জন্মদিন পালন করছে, এভাবেই তার মৃত্যু দিনের ডেট হয়েছে। ঠিক তদ্রুপ উত্তরা মাইলস্টোন স্কুলে ডেভিল ইনুসের যে বিমান হামলা, পরিকল্পিত হামলা ছিল, এই দুইটা ঘটনায় একদিন দেশবাসী প্রমাণ পাবেন আপনারা। আমি হলফ করে বলতে পারি উত্তরা মাইলস্টোন স্কুলে এটা পরিকল্পিত একটি বিমান হামলা ছিল। কয়েকশো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হত্যা করে মূলত যুক্তরাষ্ট্রের থেকে অপ্রয়োজনীয় বোয়িং বিমান কেনা, এবং বাংলাদেশটাকে যে একটি গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে, ইনুস ক্যাবিনেটের আকাশচুম্বী দুর্নীতি, দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র, এইগুলো থেকে জনগণের মাইন্ড ভিন্ন দিকে ঘুরিয়ে নেওয়ার জন্যই কিন্তু মাইলস্টোন স্কুলে পরিকল্পিতভাবে বিমান হামলা চালানো হয়েছিল। এবং 24 জুলাই আগস্ট একটি সফল জঙ্গি হামলার মাস। এই তিনটা জিনিস প্রমাণ হবে, আর ইনশাআল্লাহ আজ না হোক কাল, একদিন আগে বা পরে বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হবেই হবে। ইনশাআল্লাহ আপনারা তখন এই দাদা ভাইকে পাবেন, যে পুলিশ হত্যার বিচার যখন শুরু হবে আমি হয়তো সেই মামলার কোনো বাদী কিংবা আসামি হব ইনশাআল্লাহ। কারণ এই চোখ সাক্ষী, এই মুখ সাক্ষী, এই চোখে নিজে দেখেছি, এই হাত দেখেছে, এই হাতের যখন জবান হবে সেই জবান, এখন তো জবান তো আপনার অনেক কিয়ামতের দিন, কিন্তু আমি এখন বলতে পারি, আমি 5 আগস্ট যাত্রাবাড়িতে আমি দেখেছি কিভাবে নির্মম ভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করতেছে। হত্যা নিশ্চিত করার জন্য তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরে দেওয়া হচ্ছে। এবং ভাইরা আমার, শুধু তাই না, আমি দেখেছি এই একজন দাড়ি টুপিওয়ালা একজন লোক, তিনি বলতেছেন আগুন দিয়ে পোড়াই আমার সব হবে, নারায়ে তাকবীর ধ্বনি দিতেছে, তারা বলতেছে আগুন দিয়ে পোড়াই আমার সব হবে, এই কথা বলতেছে। এটা আমার ভাই চোখের সামনে। এবং তানভীর আহমেদ, অসংখ্য ধন্যবাদ, 100 স্টার দিয়েছে ভাই আমাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতেছিলাম ভাইয়ারা আমার চোখে দেখা যে পুলিশ, যে লোকটা বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আগুন দিয়ে পোড়াই আমার সব হবে, পেট্রোল বোমা, আমি নিজে দেখেছি যে কাচের বোতলের মধ্যে পেট্রোল ঢেলে, এই যে যেমন ধরেন এটা বোতল, এই বোতলে কিভাবে এই যে ন্যাকড়া ঢুকাইয়া, মানে ইয়ার মতন একটা
হ্যাঁ, ওই যে আমাদের গ্রাম অঞ্চলে কুফো বা নেম, ওই যে ভিতর দিয়ে একটা সুতার মতো, এটা বের করে এভাবে আগুন দিয়ে এভাবে থানার মধ্যে মারতেছে, যাত্রাবাড়ি থানার ভিতরে। এবং ওই লোক এভাবে করে উনি নেতৃত্ব দিতেছেন। সেই লোক উনি জীবিত আছেন, উনি কোথায় আছেন আমি আমি আমার কাছে সেই রেকর্ড আছে, আমার কাছে ওনার সেগুলো আছে। দুঃখজনক বিষয়, সেদিন তারা আমাকে মেরে আমার ক্যামেরাটা ওরা নিয়ে গেছিল। আমার যে হেনরি ক্যামেরাটা আছে সেই ক্যামেরায় অনেক ডকুমেন্টস ছিল। আশা করি একদিন এই বিচার নিশ্চিত হবে, দেশের মানুষ পুলিশ হত্যার বিচার পাবে। আর তাই আমি এই লাইভের মাধ্যমে একটি কথাই বলে দেবার চাই, একদিন সুশাসন প্রতিষ্ঠা হবে, আইনি শাসন প্রতিষ্ঠা হবে অবশ্যই। তাই পুলিশ প্রশাসনে থাকা প্রত্যেকজন কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অফিসার থেকে কনস্টেবল সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের ভাই। আজকে রাজপথে আওয়ামী লীগের যে মিছিল আপনারা দেখতেছেন, এই মিছিল শুধুই আওয়ামী লীগের উপর থেকে অবৈধ বিধিনিষেধ তুলে নেওয়া, কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের মুক্তি, এই বিষয়ে নয়। বাংলাদেশে পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করতে হবে, আইনি প্রতিষ্ঠা, আইনি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দ্রব্যমূল্যের উচ্চ দাম বৃদ্ধি করা সেটা কমাতে হবে, যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তি থেকে বের হয়ে আসতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে সকল হুমকি আসছে সাম্রাজ্যবাদ, আমেরিকা, চীন এবং পাকিস্তান থেকে, তার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। জুলাই আগস্টে স্নাইপারের মাধ্যমে অসংখ্য সাধারণ নিরীহ শিক্ষার্থী, সাধারণ মানুষকে যারা নির্মমভাবে হত্যা করেছে এবং তাদেরকে হত্যা করে আন্দোলন বেগবান করেছে, তাদের এই বিচারের বিষয়ে নিশ্চিত করতে হবে। 7.62 স্নাইপারের রহস্য উন্মোচন করতে হবে। সেই সাথে যারা 7 মাসের গর্ভবতী একজন নারী পুলিশ কনস্টেবলকে হিংস্র মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, নির্মমভাবে হত্যা করেছে, সেই সকল জঙ্গি সন্ত্রাসীদের যেখানে যে অবস্থায় থাকুক তাদের বিচারের বিষয় নিশ্চিত করতে হবে। আমাদের কিন্তু এই দাবি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করছে। আপনারা পুলিশে যারা রয়েছেন মনে রাখবেন, এই পরিবর্তন আজকে, কালকে, 2 দিন পরে কিংবা 1 সপ্তাহ পরে অবশ্যই কিন্তু হবে। পরিবর্তন অবধারিত। বাংলাদেশটা কিন্তু 1 ঋতুর দেশ না, 6 ঋতুর দেশ। 3 মাস অন্তর অন্তর এই দেশে ঋতু পরিবর্তন হয়। সকালে খালের বা নদীর পানি একদিকে যায়, বিকালে কিন্তু অন্যদিকে ঘটে। এই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ, এবং খুব শীঘ্রই হবে, এই বছরের মধ্যেই হবে। এটা একেবারে হলফ করে বলতে পারি। স্বয়ং আল্লাহ ছাড়া আমি আপনাদের শুধু একটা কথা বলতে পারি ভাইরা আমার, অনেক কথা বলা যাবে না, কিন্তু আমি আপনাদের বলতে পারি, স্বয়ং আল্লাহ ছাড়া কেউ শেখের বেটিকে থামাতে পারবে না, কেউ আওয়ামী লীগকে থামাইতে পারবে না। ওরা জঙ্গিরা, ওরা স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, বিহারীর বাচ্চা যারাই আছে, এবং ওদেরকে যে দল, স্বাধীনতার পক্ষের দল দাবি করা যে বিএনপি ওদেরকে প্রশ্রয় দিতেছে, এই বিএনপি একদিন ওদের ভুলের জন্য নাকে খত দিয়ে আপনাদের কাছে ক্ষমা চাইবে এবং বলবে, আসেন একসাথে ওদেরকে নিশ্চিহ্ন করি, রাজাকারের বাচ্চাদেরকে নিশ্চিহ্ন করি, এবং ওদের সর্বশেষ শাবকদের এই স্বাধীনতার সার্বভৌমত্বের মধ্যে ওদের নিঃশ্বাস, অক্সিজেন সারা জীবনের জন্য বন্ধ করে দিই। 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা, আপনারা জানেন, কিছুদিন আগে সিনিয়র আইনজীবী পান্না সাহেব তিনি একটি কথা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা জেড.আই খান পান্না, তিনি বলেছেন 71 সালে এদেরকে আমরা একেবারে সারা জীবনে যে ধ্বংস করে দিতে পারতাম, নিশ্চিহ্ন করে দিতে পারতাম, কিন্তু আমরা ক্ষমা করে দিয়েছি। বঙ্গবন্ধু বলেছেন, আমি জাতির পিতা, আমি এই বাংলাদেশটা প্রতিষ্ঠা করেছি, সবাই আমার, কাকে হত্যা করব, সাধারণ ক্ষমা করে দিয়েছি। সেই জেড.আই খান পান্না তিনি বলেছেন, তখন যদি বুঝতাম এরা 71 নিয়ে প্রশ্নবিদ্ধ করবে, বিতর্ক সৃষ্টি করবে, এদের কাউকে আমরা বাঁচাই রাখতাম না। সুতরাং আপনারা যে যেখানে আছেন ভাইরা আমার, আওয়ামী লীগের নেতাকর্মী ভাইরা,
যখন যেখানে যে অবস্থায় এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এই বিহারীর বাচ্চাদেরকে পাবেন, ওকে কিন্তু হাত পা ভাঙে শুধু পঙ্গুতে পাঠাই দিলে হবে না, ওকে মায়েরা শুধু ফেলাই রাস্তায় গেলে হবে না, ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আসবে। ও আপনাদের মায়ের খেয়ে বিদেশে পালাই গেলে হবে না, ওই বিদেশে গিয়ে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে। ও আর বাচ্চা জন্ম দিয়ে যাবে, ওই বাচ্চা ওদের হইয়া কথা বলবে। মাথায় রাখবেন, হয়তো কথা শুনলে অনেকে বলবেন এটা ঠিক না ভাই, বাঁশের গোড়া দিয়ে বাঁশই জ্বালায়, কলা গাছের গোড়া দিয়ে কলা গাছই হয়, কখনো আমি দেখিনি অন্য কোনো গাছ হয়। আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী এই নিজামী মুজাহিদের যে বাচ্চা আছে, নাতি আছে, ওরা কিভাবে ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেছে। আমরা দেখেছি ৩২ নাম্বার ভাঙতে গিয়ে বলতেছে এই বাড়িটা ভাঙা আমার খুব শখ। সাংবাদিক প্রশ্ন করছে কেন শখ, বলতেছে আমি যদি বাড়িটা একটু ভাঙতে পারি, একটা ইটও ভাঙতে পারি, আমার দাদা দাদির আত্মায় শান্তি পাবে, আমার মৃত বাবা মায়ের আত্মায় শান্তি পাবে। বুঝতেছেন কত ভয়ঙ্কর। অর্থাৎ সেই রাজাকারের নাতি পুতি ছাতি যারা আছে, তারাও ৭১ মুক্তিযুদ্ধ এবং ওরা ৩২, ওরা এটা কোনোদিন ধারণ করে না। ওরা আমাদের লাল সবুজের পতাকা কখনোই ধারণ করে না। ওরা বাঙালি, ওরা বাংলাদেশকে কখনো ধারণ করে না। ওরা সুযোগ পাইলেই এটা পাকিস্তান, ওরা সুযোগ পাইলেই এটা জিন্নাহর দেশ। মাথায় রাখবেন, জিন্না বলে গেছে পরাজয়ের পরে তোদের মাটি দিয়ে গেলাম, কিন্তু তোদের মায়ের গর্ভে যে পরিমাণ বীর্য দিয়ে গেছে 50 বছর পরে হইল, এরা আমাদের হইয়া কথা বলবে। সেই কথাই বলতেছে 54 বছর পরে। তাই আপনাদের কাছে অনুরোধ, যে সকল রাজাকারের বাচ্চা, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী বিহারীর বাচ্চা, যাকে যখন যেভাবে ধরতে পারবেন, ওর চ্যাপ্টার একেবারে ক্লোজ, ওর অক্সিজেন সারা জীবনের জন্য বন্ধ করে দিবেন। কোনো করুণা, কোনো মায়া এগুলো করবেন না। এই কথা শুনলে অনেকের খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নাই। আমার স্বাধীনতা, আমার বাংলাদেশটাকে নিরাপদ রাখতে হইলে, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হইলে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সঠিক ইতিহাস জানাতে হলে, বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে হইলে, লাল সবুজের পতাকার ধারণকারী হিসেবে পতাকা দিতে হইলে, মানতে হলে আমাদের এই কাজটা করতে হবে। রাজাকারের বিষয়, রাজাকারের বাচ্চা, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী বিহারীর বাচ্চা, জিন্নাহর বিরুদ্ধে নেওয়া যে সকল অবৈধ দারজগুলো আছে, বিহারি পল্লীতে থাকা, এদের বিষয়ে জিরো টলারেন্স নীতি রাখতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় যারা লাইভটি দেখতেছিলেন। আমি আজকে 3 মাস পরে আপনাদের সামনে লাইভে এসে এত রাতে কথা বলতে পেরে আমিও খুব আনন্দিত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হচ্ছে ডিসেম্বরে রাজপথে ঢাকায় ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, আগামী এই 2 সপ্তাহ, আজকে হচ্ছে এখন সোমবার, এই সোমবার, এই সপ্তাহ সহ আগামী সপ্তাহ অনেক কিছু ঘটবে। আমি এর আগে গত শনিবার বলেছি এই 2 সপ্তাহ অনেক কিছু ঘটে যাবে। এই যে দেখেন, একজনকে পাইছি, সাগর দাস, ওর মায়ের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলাইছিল হাদি। হ্যাঁ, প্রোফাইলে হাদির আবার একটা ছবি লাগাইছে। সাগর, তোর নাম অতটা মনে হয় না যে সাগরের নাম। এই জানি যে বিহারীর বাচ্চা একটা আসছে, আর একটা নাম দিছে বাংলাদেশ, বিহারীর বাচ্চা আর একটা। এই যে সাউয়া মাউয়া, মানে আমার মায়ের একেবারে সাউয়া, মানে তোর মারটা না তোর বোনেরটা ছিড়ছে রে। লাইভে কথা বলতে চাই না, কোনটা ছিড়ছে, তোর বোনেরটা না তোর মারটা, কদেই সাক্ষী দে। আর এই যে আরেকটা বিহারীর বাচ্চা, 2টা বিহারীর বাচ্চা পাইছি সর্বশেষ। এদের সাথে কথা বলার সময় নেই, কারণ অন্য কাজ আছে, আধা ঘন্টার একটা কাজ আছে, এবার ঘুমাই পড়বো। সকলকে শুভরাত্রি, আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আর এই সকল এই যে সকল এই যে বাংলাদেশ ফ্যাক আইডি গুলো, এগুলো খুঁজে পাওয়ার একটা সুযোগ আছে, আপনারা এই আইডি গুলো নোট করে রাখবেন এবং এদেরকে আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকারের বাচ্চা এরা কারা আছে নোট করুন। আপনারা কিছু না করতে পারলে নোট করে আমাকে ডিটেলস দেন, আমার ইনবক্সে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের শুধু এতটুকুই বলতে পারি, ডিটেলস দিলে, ফোন নাম্বারটা দিয়ে দিলে ওগুলো চ্যাপ্টার ক্লোজ করার ব্যবস্থা হয়ে যাবে। দেখবেন 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ।